জিএসডব্লিউ, জিএমআর এই শব্দ দুটি কি আগে শুনেছেন? এই দুটি হচ্ছে আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের ওনার্স। বুঝতেই পারতেছেন তারা যৌথভাবে দলটাকে কিনেছে এবং তারা যৌথভাবে দলটি পরিচালনা করে। 2 বছর পর পরে মালিকানা পাল্টায়, সেই সাথে সাথে কিন্তু প্লেয়ার্স, কোচ, কোচিং প্যানেল সবকিছুই পাল্টে যায়। শুধুমাত্র মাঠটাই বিদ্যমান থাকে যে এটি স্টেবল। ফিরোজ শাহ কোটলার যে মাঠে তাদের হোম গ্রাউন্ড বলা হয়, এটা ছাড়া কিন্তু তেমন কিছুই থাকে না। আপনারা যদি খেয়াল করে থাকেন 2-4 বছর আগেও কিন্তু এই দলের ঋষভ পান্ত ছিল, শ্রেয়াস আয়ার ছিল, পৃথ্বী শর ছিল। পৃথ্বী শর কেসটা যদি একটু আমরা আলাদা করে দেখি, কিন্তু বাকি প্লেয়ারদেরকে কিন্তু রিটেন করা উচিত ছিল। তাদেরকে কেন দিল্লি ক্যাপিটালস ধরে রাখতে পারলো না, এটি কিন্তু একটা বড় ব্যর্থতা ছিল। আপনি এই সকল প্লেয়ারদেরকে দেখেন, অন্যান্য দলগুলো কিন্তু মরিয়া হয়ে কিনছে। এই যে একটা নিলাম চলে গেল 2025 সালের জন্য, যে নিলামটি চলে গেল, মেগা অকশন যাকে বলা হয়, খুবই ভালো কিন্তু নিলামে তারা অংশগ্রহণ করেছে। কিভাবে তারা ফাফ ডু প্লেসিকে তারা বেস্ট প্রাইসে কিনেছে, মিচেল স্টার্ককে তারা একটু প্রাইস দিয়ে কিনেছে। কিন্তু মিচেল স্টার্কের গতবারের পারফরমেন্স আপনাদের মনে আছে? কলকাতায় তিনি কোন ধরনের পারফরমেন্স দিয়েছিলেন? মিচেল স্টার্ক হয়তো বা প্রথম দিকে তিনি রান খেয়েছিলেন, কিন্তু যখন তিনি প্লেঅফসে একবার চলে গেলেন বিধ্বংসী হয়ে গেছেন, বিপক্ষ দলকে আর দাঁড়াতেই দেন নাই। ডেভিড ওয়ার্নারকে তিনি ছেড়ে দিয়েছেন। এই বলতেছিলাম দিল্লি ক্যাপিটালসের কথা। এত বড় প্লেয়ার তাকে আর রিটার্ন তো করেই নাই, কোনো ফ্র্যাঞ্চাইজিও কেনে নাই। এটা একটা আশ্চর্য ব্যাপার। জেক ফ্রেজার ম্যাকগার্ক, যে কিনা অস্ট্রেলিয়ার দুর্দান্ত একজন ব্যাটসম্যান হতে যাচ্ছে, গত আইপিএল খেলার পর থেকে কিন্তু তার কোনো ফর্মই নাই। এখন দিল্লি কিন্তু চিন্তায় আছে। আরেকটি চিন্তার ভাঁজ হচ্ছে হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক কিন্তু ছিল এই দলের একজন মেইন প্লেয়ার, কিন্তু সে অনাকাঙ্ক্ষিত কারণবশত নিজের নামটি পুল আউট করে নেয়। যদিও সে 2 বছরের জন্য ব্যান খেয়ে যায়, কিন্তু দিল্লি কিন্তু বিপক্ষে পড়ে যায়। দিল্লি তার পরিবর্তে হোপকে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সুতরাং বুঝতেই পারতেছেন দিল্লি কিন্তু একটু মানসিকভাবে বিপর্যস্ত। এখন দেখা যাক তারা কিভাবে এবার নতুন বছর নতুন ভাবে শুরু করতে পারে। কেএল রাহুলকে কিন্তু তারা অতি অল্প টাকা দলে ঢুকাইছে, কিন্তু কেএল রাহুল নাকি ক্যাপ্টেন্সি নিতে রাজি না। এখন অবশেষে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেলেন অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। আপনারা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেয়াল করে থাকেন, সে ব্যাটাতে বলাতে দুভাবেই কিন্তু পারফর্ম করতেছে। এখন দেখা যাক দিল্লির হয়ে তিনি কোন ধরনের পারফরমেন্স করতে পারেন। আপনারা যদি দিল্লি ক্যাপিটালসের 2013 থেকে 2024 সাল পর্যন্ত পারফরমেন্সগুলো দেখেন, আপনারা কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। 2013-তে 9, 2014-তে 8, 15-তে 7, 16-তে 6, 17-তে 6, 18-তে 8, এই অবস্থা। 19, 20, 21 বা 20, 21, 22 তাদের একটু ভালো ছিল। 2 বার কোয়ালিফাইড হয়েছে প্লেঅফসের জন্য। একবার তারা ফাইনাল খেলেছে মুম্বাইয়ের সাথে, সম্ভবত সালটি ছিল 2020 সাল। এটি ছিল তাদের সবচেয়ে ভালো সাল, যে সালে ঋষভ পান্ত ছিল, শ্রেয়াস আয়ার ছিল, তারপর পৃথ্বী শর ছিল। এই দলটি ছিল আমার হিসেবে সবচেয়ে ভালো দল। এরপরে কিন্তু দিল্লি আর ওইভাবে গ্রুম করতে পারে নাই। পরবর্তী বছরগুলোতে কিন্তু তাদের একই অবস্থা। যদি 21 সালে পরে ধরেন, 22, 23, 24 সালে তাদের 5, 6, 7 এই অবস্থানে তারা কিন্তু টেবিলে অবস্থান করতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু কোনো সময় ভালো কোনো দল হিসেবে গণ্য করা হচ্ছে না। এখন দিল্লির মাঠটিকে আপনারা কিভাবে জাস্টিফাই করবেন? আমরা একসময় জানতাম দিল্লি মাঠটি একটা স্লো রানের উইকেট, কিন্তু গতবারের ম্যাচগুলো যদি আপনি খেয়াল করে থাকেন, প্রত্যেকটা ম্যাচে 200+ রান, এমনকি 266 রান। দিল্লির মাঠে গেলে যেন প্লেয়াররা মানে ব্যাটসম্যানরা একদম আতঙ্কিত হয়ে যান কোন সময় তারা রান করবেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের পিচে যদি আপনাদের যদি হোম কন্ডিশনকে আপনারা অ্যাডভান্টেজ হিসেবে না লাগাইতে পারেন, তখন কিন্তু একটা বিপাকে পড়ে যাবেন। এবার কিন্তু তাদের কাছে ভালো স্পিনার রয়েছে, বিশেষ করে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব, দুজনকে তারা রিটেন করে রেখেছিল। রিটেনশন করে প্লেয়ারদের মাঝখানে আরো যারা রয়েছেন তাদের নামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দিল্লি অক্ষর প্যাটেলকে রিটেন করেছিল 16.5 কোটি রুপিতে, কুলদীপ যাদবকে রিটেন করেছিল 13.something রুপিতে, ট্রিস্টান স্টাফকে রিটেন করেছিল 10 কোটি রুপিতে, এমনকি অভিষেক পুরেল তাকে রিটার্ন করেছিল বেস্ট প্রাইস 4 কোটি রুপিতে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কাছে কিন্তু টাকা ছিল, তারা কিন্তু আরো ভালো প্লেয়ারদের কাছে যাইতে পারতো। হ্যাঁ, তারা গিয়েছে, তারা মিচেল স্টার্কের পিছনে গিয়েছে, 10 কোটি রুপি দিয়ে তারা কিনেছে। তো বুঝতেই পারতেছেন। এবং সবচেয়ে ভালো বাই ছিল ফাফ ডু প্লেসি, তাকে যে একদম বেস্ট প্রাইসে কিনে ফেলছে, এটা কিন্তু সবচেয়ে ভালো বাই ছিল। এবং জেক ফ্রেজার ম্যাকগার্কের জন্য কিন্তু তারা যথেষ্ট পরিমাণ ভালো টাকা ব্যয় করছে। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন দিল্লি কিন্তু জেক ফ্রেজার ম্যাকগার্কের প্রতি বেশিরভাবে তাকিয়ে আছে, হ্যারি ব্রুকের দিকে বেশিরভাবে তাকিয়ে ছিল। যদি হ্যারি ব্রুক নাই, এখন ডেভিড ওয়ার্নারের অভাব কি জেক ফ্রেজার ম্যাকগার্ক কি পূরণ করতে পারবে কিনা, সেটা হচ্ছে বড় চিন্তার বিষয়। আরেকটা জিনিস যদি আপনাদেরকে জানিয়ে দিই, গত আইপিএল টুর্নামেন্টের পরে কিন্তু জেক ফ্রেজারের কিন্তু ভালো কোনো ফর্ম নাই, নিজস্ব দলে নাই, এমনকি বিগ ব্যাশে পর্যন্ত তার কোনো স্থান হয় নাই। এখন এই অবস্থানে দিল্লি কোন ধরনের সিদ্ধান্ত নেবে? তাকে ওপেনিং এ খেলাবে নাকি ফাফ ডু প্লেসিকে দিয়ে শুরু করবে? প্লেইং 11টি করার আগে চলুন নিলাম থেকে কেনা এবং রিটেনশন করা সমস্ত প্লেয়ারদের তালিকা একবার দেখে আসি। 1, 2, 3, 4 এই 4টা অপশনের জন্য আমার কাছে 5-6টি বিকল্প রয়েছে, যেমন জেক ফ্রেজার ম্যাকগার্ক, ফাফ ডু প্লেসি, কেএল রাহুল, করুণ নায়ার, অভিষেক পুরেল। সুতরাং বুঝতেই পারছেন আমি 5 জনের নাম বলছি, 5 জনকে তো আর 5 জন খেলানো যাচ্ছে না। দিল্লির দলটাকে কিন্তু দুভাবে খেলানো যায়। এক হচ্ছে ফাফ ডু প্লেসিকে যদি দলে ঢুকাই দেয়, তাহলে মনে করেন যে দুষ্মিতা চামিরাকে দলে ঢোকানো যাচ্ছে না, আর সে যদি না খেলে, ফাফ যদি না খেলে, চামিরাকে কিন্তু খেলানো যাচ্ছে। এটি একটা ইস্যু। এছাড়া তেমন কোনো আর পরিবর্তন আপনারা খেয়াল করতে পারবেন না। আমি কিন্তু জেক ফ্রেজার ম্যাকগার্কের সাথে শুরু করতেছি। 1 নাম্বার জেক ফ্রেজার ম্যাকগার্ক, 2 নাম্বার
রাহুল। করুণ নায়ারকে আমি 3 নম্বরে রাখতে চাচ্ছি, কারণ করুণ নায়ার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকে যেতে চাইছিল, সে এমন ধরনের পারফরমেন্স দিয়েছিল, তো তাকে কিন্তু দলে না ঢুকেই কোনো উপায় নেই। এখন 4 নম্বরে ছিল হ্যারি ব্রুকের জায়গায়, কিন্তু হ্যারি ব্রুক যেহেতু আনএভেলেবল আছে, সুতরাং বুঝতে পারতেছেন তার চিন্তা করে আর লাভ নেই। অভিষেক পোরেলকে আপনি 4 নম্বর দিয়ে দেন। অভিষেক পোরেল কিন্তু যথেষ্ট ভালো ব্যাটসম্যান, সে কিন্তু ধরে খেলতে পারবে। 5 নম্বর খুবই ভাইটাল একটি পজিশন, ট্রিস্টান স্টাফ, সে কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার, সাউথ আফ্রিকার ড্যাশিং ব্যাটসম্যান। তার প্রতি কিন্তু এবার দিল্লি যেভাবে তাকিয়ে থাকবে, শুধু দিল্লি না, পুরো আইপিএল এর মেন ফোকাসই কিন্তু তার দিকে থাকবে, কারণ সে কিন্তু একজন রাইজিং স্টার। সুতরাং বুঝতেই পারতেছেন তার প্রতি একটা বিশেষ নজর থাকবে, এবং সে কোন ধরনের ভূমিকা রাখতে পারে দিল্লির হয়ে, সেটা হচ্ছে দেখার বিষয়। 6 নম্বর অক্ষর প্যাটেল, সে কিন্তু বল হাতে ব্যাট হাতে দুর্দান্ত এবং দলের ক্যাপ্টেন। বুঝতেই পারতেছেন সে কিন্তু একটি ফ্লেক্সিবিলিটি এনে দিবে আপনাকে। আশুতোষ শর্মা প্লেয়ারটির কথা আপনাদের মনে আছে? এই প্লেয়ারটিকে কিন্তু এত বেশি মানুষ চিনত না, যখন পাঞ্জাবের হয়ে সে দুর্দান্ত কিছু ইনিংস খেলো তখন কিন্তু সে লাইমলাইটে চলে আসলো। এবারে কিন্তু নিলামে তাকে ভালো দামে কিনেছে দিল্লি, এবং দেখার বিষয় সে কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। তার উপর ব্যক্তিগত চাপ থাকবে, কারণ তাকে এখন ডেলিভার করে দিতে হবে। এত বছর কিন্তু তার প্রতি এত ধরনের এক্সপেকটেশন ছিল না, এখন কিন্তু তার প্রতি প্রত্যাশা মানুষের বেড়ে গেছে। এখন দেখা যাক তিনি কি প্রত্যাশার দাম দিতে পারেন কিনা। 8 নম্বর কুলদীপ যাদব, অবভিয়াস চয়েস। অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব যখন বোলিং করবে, আমার মনে হচ্ছে যে মাঠ কাঁপতে পারে। যদি চেন্নাইয়ের মাটিতেও খেলা হয়, তারা কিন্তু কাঁপিয়ে বেড়াবে। 9, 10, 11 খুবই ইজি চয়েস আমার জন্য। 9 নম্বর বিশেষ করে মিচেল স্টার্ক, তার কোনো বিকল্প নেই। 10 নম্বরে দুষ্পিন্দা চামিরাকে আপনারা খেলাতে পারেন, কিংবা মুকেশ কুমারকে আপনারা খেলাতে পারেন। এখন যদি ফরেন ক্যাটাগরিতে যদি যান, যেহেতু স্লট খালি আছে, আমি চলে যাব তার সাথে, দুষ্পিন্দা চামিরার সাথে। 11 নম্বর টি নটরাজন, সে কিন্তু ডেতে ভালো বোলিং করে থাকে, এমনকি পাওয়ার প্লেতে ভালো বোলিং করে থাকে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের বোলিং অ্যাটাক কিন্তু মোটামুটি ভালো। এখন দেখা যাক তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। এক নজরে যদি আমি দিল্লির প্লেইং এলেভেনটি আরেকবার আপনাদেরকে শুনে দিই, দেখেন কিরকম শোনা যায়। 1 নম্বর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ, 2 নম্বর তার সঙ্গে রাহুল, 3 নম্বর করুণ নায়ার, 4 নম্বর অভিষেক পোরেল, 5 নম্বর ট্রিস্টান স্টাফস, 6 নম্বর ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, 7 নম্বর আশুতোষ শর্মা, 8 নম্বর কুলদীপ যাদব, 9 নম্বর মিচেল স্টার্ক, 10 নম্বর চামিরা, 11 নম্বর টি নটরাজন। সুতরাং বুঝতেই পারতেছেন দলটা কিন্তু নেহাত খারাপ না। এখন পারফরমেন্স তারা কিভাবে দিতে পারে মাঠে, সেটা হচ্ছে দেখার বিষয়। এখন বারবার যে দল পাল্টায়, মানে দলের মালিকানা পাল্টায়, এটা একটা বিগ ইস্যু। এছাড়া আমি তেমন কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে তারা ভালো খেলবে। এখন কিন্তু এবার কিন্তু নতুন কোচিং প্যানেল কিন্তু চলে আসছে। হেমং বাদানি কিন্তু দলের হেড কোচ, এবং কেভিন পিটারসন কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন দুজন কিন্তু দুই ধরনের পার্সন। একজন কিন্তু খুবই রাগী মেজাজের, বিশেষ করে কেভিন পিটারসনের কথা বলতেছি। আর হেমং বাদানিকে আমরা জানতাম খুবই কুল কাম, এবং ইন্ডিয়ার হয়ে তিনি ভালো খেলতেন, মিডল অর্ডার তিনি ভালো খেলতেন। এখন দেখা যাক তিনি কোচ হিসেবে কোন ধরনের ভূমিকা পালন করতে পারে। তো শুভকামনা রইল তাদের জন্য। এবং খারাপ লাগতেছে এই ছেলেটির জন্য, বলতেছিলাম পৃথ্বী শয়ের কথা। পৃথ্বী শয় হয়তো এই দলের ক্যাপ্টেন থাকতে পারতেন, তাকে রিটার্ন করা হতে পারতো, কিন্তু তিনি তার চাল চরিত্রের জন্য দলে থাকতে পারলেন না, কোনো দলে তাকে কিনল না। তো আশা করবো তিনি নেক্সট সিজনে কামব্যাক করবেন, স্ট্রং হয়ে তিনি আগের থেকে শক্তিশালী হয়ে ফিরবেন। শুভকামনা রইল তার জন্য এবং দিল্লির জন্য। আজকে বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।